আমার ৫ জন টপ লেভেল ক্যাম্পাস বিউটি রুমমেট আছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের চিরকুট বা পর্চি তুলতে হয়। যার নাম ওঠে আমাকে তার লেপের নিচে শুতে হয়। আমি বিছানায় শুয়েছিলাম এবং অন্ধকারে সু ইয়াও ইয়াওয়ের মোহময়ী চেহারার আবঝা আউটলাইন দেখতে পাচ্ছিলাম। সে আমার একদম কাছে ছিল। আমি পরিষ্কার অনুভব করতে পারছিলাম যে তার শরীর হালকা কাঁপছে। চেনা পরিচিত সুবাস। আমি আমার শার্টের কলার তুলে ঘ্রাণ নিলাম। আমি তো এতে তেমন কোনো বিশেষ ঘ্রাণ পেলাম না, কিন্তু সুবাস আর দুর্গন্ধের কথা উঠতেই আমার মাথা হঠাৎ আজ দুপুরের সেই পচা দুর্গন্ধযুক্ত লং আউতিয়ানের কাছে চলে গেল। আজ লং আউতিয়ানের আপত্তিকর কাণ্ডকারখানা থেকে একটা কথা 100% পরিষ্কার হয়ে গিয়েছিল, যে তার টার্গেট নিশ্চিতভাবেই বাই টিয়ান টিয়ান। জানি না আজকাল কি অদ্ভুত সব গোলমাল চলছে। যদিও সেই সিস্টেমের প্যাচ সম্পর্কে আমার ঠিকঠাক কোনো আইডিয়া ছিল না, কিন্তু একটা কথা কনফার্মড, যে এই লং আউতিয়ান সত্যিই একটা বড়সড় বোমা। যদি তাই হয়, তবে আমাকেও সেই বাই টিয়ান টিয়ান নামের আপদ থেকে দূরেই থাকতে হবে। ফাং ভাই, আমি হঠাৎ অনুভব করলাম যে সু ইয়াও আমার হাত শক্ত করে ধরে ফেলেছে। ইয়াও ইয়াও, তোমার কি ঘুম আসছে না? তার বুকের সেই নরম অনুভূতি আমার হাতে স্পর্শ করছিল, যাতে 1 সেকেন্ডের জন্য আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। আমি তোমার টেস্ট চেক করতে চাই। সু ইয়াও ইয়াওয়ের উষ্ণ নিঃশ্বাস সরাসরি আমার মুখে আছড়ে পড়ছিল। অ্যাঁ? কি? আমি ঘাবড়ে গিয়ে ঢোক গিললাম। আমার কান এতটা গরম হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এক্ষুনি আগুন লেগে যাবে। সু ইয়াওয়ের ঠোঁট আমার গলা থেকে হাফ ইঞ্চি দূরে ছিল। তার উজ্জ্বল সুন্দর চোখ দুটো শুধু আমার দিকেই তাকিয়েছিল। ওয়েট, তুমি আমাকে কামড়ে দেবে না তো? আমার পিঠ বিছানার বোর্ডের সাথে লেগে গিয়েছিল। পিছনে হটার আর কোনো উপায় ছিল না। সু ইয়াও ইয়াও হঠাৎ তার মুখ খুলল এবং সরাসরি আমার কলার বোনের ওপর দাঁত বসিয়ে দিল। সে খুব জোরেও কামড়ায়নি, আবার খুব হালকাভাবেও না। আমার মুখ থেকে ব্যথায় একটা আর্তনাদ বেরোল এবং আমার আঙুলগুলো না ভেবেই বিছানার চাদর শক্ত করে জাপটে ধরল। ঠিক তখনই হঠাৎ তার নরম ও উষ্ণ জিভ সেই দাঁতের চিহ্নের ওপর আলতো করে বুলিয়ে দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি যখনই তাকে নিজের থেকে সরানোর জন্য নড়তে যাচ্ছিলাম, তখনই আমার পোশাকের নিচ থেকে তার কান্না মিশ্রিত চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম। যদি ফাং ভাই আমাকে এখন ধাক্কা দাও, তাহলে আমি জিংজিংকে বলে দেব যে তুমি আমাকে কাপড় বদলানোর সময় লুকিয়ে দেখেছিলে। এই সাংঘাতিক হুমকি আমাকে সেখানেই পাথরের মতো জমিয়ে দিল। পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো ভেতরে আসছিল। আমি দেখলাম সু ইয়াও ইয়াওয়ের চোখের পাতার ছায়া তার চোখের নিচে পড়ছে। তার কিছু চুল আমার ঘাড়ের ওপর পড়ছিল, যাতে একটা অদ্ভুত সুরসুরি আর ভালো লাগা অনুভূত হচ্ছিল। এসির লেপটা জানি না কখন পিছলে আমাদের কোমর পর্যন্ত নেমে গিয়েছিল। তার স্ট্রবেরি প্রিন্টের নাইট ড্রেসের স্ট্র্যাপ তার ফর্সা কাঁধ থেকে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছিল। তার শরীর এখন আরও বেশি জোরে কাঁপতে শুরু করেছিল। সে ভয় পাচ্ছিল। ইয়াও ইয়াও, তুমি ঠিক আছো তো? আমি নিচু গলায় জিজ্ঞাসা করলাম। সু ইয়াও ইয়াও কোনো উত্তর দিল না, কিন্তু ভালোই হলো, সে আর নতুন করে কামড় দিল না। সে শুধু তার মুখ আমার ঘাড়ের মধ্যে লুকিয়ে ফেলল। তার নিঃশ্বাস খুব দ্রুত আর অস্বাভাবিক চলছিল। তার আঙুলগুলো আমার টি শার্টের কণা এতটা শক্ত করে ধরেছিল, যেন তার ভয় ছিল যে আমি হঠাৎ বাতাসে মিলিয়ে যাব। সিস্টেম, তুই আসলে নেপথ্যে কি ঝামেলা পাকাচ্ছিস? আমার মাথায় একটা বুদ্ধি এলো। হোস্ট, শেষ পর্যন্ত আপনার আমার কথা মনে পড়লই। খুশিতে কান্না পাচ্ছে। সিস্টেম 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিল। ভাই, তুই একটা সিস্টেম, এই সস্তা নাটক বন্ধ করবি কি একটু? কেন, হোস্টই তো আমাকে মিউট করে রেখেছিল। আমি চুপ থাকতে থাকতে মরতে বসেছিলাম। এই সু ইয়াও ইয়াও এর হঠাৎ কি হলো? কি হলো? হোস্ট, আপনি কি বলছেন? এসব কি তৈরি করা না? এই সু ইয়াও ইয়াও জানি না কোনো জম্বির মতো মিউটেট হয়ে গেছে আর আমাকে এমনভাবে ধরে আছে যেন ছাড়বেই না। একদমই না হোস্ট, আমার কাছে এই দুনিয়ার কোনো মানুষকে নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি নেই। সিস্টেমের আওয়াজ একদম পরিষ্কার আর সরাসরি ছিল। শুনে মনে হচ্ছিল না যে সে মিথ্যে কথা বলছে। তাই আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে এই মেয়েটি নিজে থেকেই আপনার সাথে এসে লেপ্টে আছে। হোস্ট, আপনি শুধু চুপি চুপি মজা নিন। কিন্তু কেন? আমার মাথা এই রহস্যের সমাধানই করতে পারছিল না। এটা তো আমিও জানি না হোস্ট। আপনি ভালো করে মনে করার চেষ্টা করুন। অতীতে কি আপনি এর সাথে কোনো অঘটন ঘটিয়েছিলেন? পাগল নাকি? আমাদের তো দুজনের মাত্র কয়েকদিন আগে দেখা হয়েছে। আমার তো একে শুধু একটু সুন্দর লাগে, আর কিছু না। হোস্ট, মনে হচ্ছে আমি আপনাকে ভুল বুঝেছি। আমার মনে হয়েছিল আপনার মতো লম্পট আর হারামি মানুষ নিশ্চিতভাবেই। আমার এই কুট্টা সিস্টেমের বকবকানি আর শোনার ইচ্ছে হলো না। তাই আমি আবারও এটার সুইচ অফ করে দিলাম। আমি যদি এখন ওর সাথে কথা বলি, তাহলে ও এমনিতেও কিছু শুনতে পাবে না, তাই না? সু ইয়াও ইয়াও এর কান একদম খালি ছিল। আমি তখনই খেয়াল করলাম যে ও এই মুহূর্তে নিজের শোনার মেশিন বা হিয়ারিং এইড পড়েনি। এমন কি হতে পারে যে আমি সত্যি অতীতে ওর সাথে দেখা করেছি? এসব ভাবতে ভাবতেই আমার ঘুম পেতে শুরু করল। একটা মিষ্টি মেয়ের বাহুবন্দী হয়ে ঘুমানোর অনুভূতি সত্যিই খুব দারুণ হয়।
আর ওপর থেকে সু ইয়াও ইয়াওয়ের শরীর শুধু তুলোর মতোই নরম ছিল না, বরং তা থেকে একটা মায়াবী ও চমৎকার সুগন্ধও আসছিল। আমি আলতো করে ইয়েপটা আবার তার কাঁধ পর্যন্ত তুলে দিলাম এবং চোখ বন্ধ করে সরাসরি ঘুমাতে চেষ্টা করলাম। সু ইয়াও ইয়াওয়ের ভ্রু জোড়া যা ভয়ে কুঁচকে গিয়েছিল তা অবশেষে কিছুটা শিথিল বা রিল্যাক্স হল। সকালে আকাশে হালকা আলো ফুটতেই সু ইয়াও ইয়াও চোখ খুলল। আমি নাক ডাকছিলাম আর ও তখনও আমার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল। সু ইয়াও ইয়াও ভয়ে ছটকা দিয়ে উঠে বসল এবং পিছনে সরে গেল। ফাং ভাই, তুমি আমার বিছানায় কি করছো? যখন তার নজর আমার ঘাড়ের ওপর সেই দাঁতের কামড়ের দাগ পড়ল, তখন তার গতরাতের পুরো কাণ্ড মনে পড়ল। প্রথমে ঠিকই ছিল, কিন্তু যেমনই তার গতরাতের কাণ্ডকারখানা মনে পড়ল, তার মুখ 1 সেকেন্ডে লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেল এবং কান পর্যন্ত লাল হয়ে গেল। সু, তুই এ কি করলি? সু ইয়াও ইয়াওয়ের এতটাই লজ্জা লাগছিল যে মনে হচ্ছে মাটি ফেটে যদি কোনো গর্ত হতো আর ও তাতে ঢুকে যেতে পারত। আমি ঘুমন্ত অবস্থায় পাশ ফিরলাম। আমার মুখ থেকে ঘুমের ঘরে বিড়বিড় করার শব্দ আসছিল। সু ইয়াও ইয়াও তাড়াতাড়ি নিজের হিয়ারিং এইড পরল এবং আমার কানের একদম কাছে চলে এলো যাতে শুনতে পারে আমি কি বিড়বিড় করছি। আমি আমি আগে ওর অ্যাটাক ডজ করব। আমি ঘুমের ঘরে অদ্ভুত গলায় বললাম। কি? সু ইয়াও ইয়াও আরও একটু কাছে এগিয়ে এলো। আমি হঠাৎ ঘুমের ঘরে জোরে চিৎকার করে উঠলাম। সু ইয়াও ইয়াওয়ের ভয়ে আবারও অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে সেই মিষ্টি আর সুন্দর হাসি ফুটে উঠল। ফাং ভাই, তুমি ঘুমানোর সময় সত্যি একদম ছোট্ট বাচ্চার মতো লাগে। সু ইয়াও ইয়াও নিজের হাঁটু জড়িয়ে ধরে বসে রইল আর শান্তভাবে আমাকে দেখতে লাগল। এমন ঠিক সময়ে আমার কিছুই কেন মনে পড়ছে না। তার মুখটা কিছুটা বিষণ্ণ আর ম্লান হয়ে গেল। অতীতে আমি আসলে কেমন মানুষ ছিলাম? সু ইয়াও ইয়াও আলতো করে আমার একটা হাত তুলল, একটু ভয়ে ভয়ে মনে ভাবল, তারপর আমার হাতটা নিজের গালে রাখল। কত গরম আর নরম, একদম সেই স্বপ্নের মতো। ফাং ভাই, আসলে তুমি কে? আমি বোধহয় ঘুমের ঘোরে কিছুটা অনুভব করলাম, তাই বিড়বিড় করে বললাম, বিরক্ত করিস না তো ইয়ার। সু ইয়াও ইয়াও ভয়ে ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নিল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধক্কর করতে লাগল। সে নিঃশ্বাস বন্ধ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করল। যখন সে দেখল যে আমি উঠছি না, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি একই কাণ্ড করছি। সু ইয়াও ইয়াও লজ্জায় নিজের মুখ দুহাত দিয়ে ঢেকে ফেলল। ওর মনে হচ্ছিল যেন ও একটা ভীতু স্টকার হয়ে গেছে। ও উঠল আর ভাবল যে গিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবে যাতে ওর মাথা ঠিক হয়। ও যেমনই বাথরুমের দরজার কাছে পৌঁছল, হঠাৎ নিজের পেছন থেকে জামা কাপড় নড়ার শব্দ শুনতে পেল। ও পেছন ফিরে দেখল যে আমি নিজের চোখ কোচলাতে কোচলাতে উঠে বসেছি। ভাঙিয়াও? আমার গলায় ঘুমের ঘোর ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আমি ঠিকমতো ঘুম থেকে জাগিনি। সু ইয়াও ইয়াও সেখানেই পাথরের মতো জমে গেল। 1 সেকেন্ডের জন্য ওর হার্টবিট বন্ধ হয়ে গেল। ও জোর করে মুখে একটা হাসি আনল আর স্বাভাবিক থাকার নাটক করে বলল, গুড মর্নিং ফাং ভাই। আমি একটা বড় হাই তুললাম। চুল চুলকাতে চুলকাতে ঘুমের ঘোরে বললাম, তুই সত্যি খুব ভোরে উঠেছিস রে। আমার অভ্যেস আছে। সু ইয়াও ইয়াও তোতলাতে তোতলাতে বলল, ওর মুখ আবার লাল হয়ে গেল। আমি সম্মতিতে মাথা নাড়লাম। ওর এই টেনশনের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আমি আড়মোড়া ভাঙলাম, বিছানা থেকে নামলাম আর ওর সামনে গেলাম। ভাঙিয়াও, গতরাতে কি ঠিকমতো ঘুম হয়েছে? আমি তোকে বেশি বিরক্ত করিনি তো? আমি নিজের মাথা চুলকাতে চুলকাতে একটু অস্বস্তি অকবাট নিয়ে জিজ্ঞাসা করলাম। সু ইয়াও ইয়াওয়ের মুখ একদম আগুনের মতো লাল হয়ে গেল। ও মাথা নিচু করে নিল এবং আমার দিকে তাকানোর সাহস করল না। ঠিকই ছিল। যদি কিছু অদ্ভুত লেগে থাকে তবে আমাকে ঠিকঠাক বলে দিও, ঠিক আছে? আমি লক্ষ্য করলাম যে ওর চেহারাটা কিছুটা ফ্যাকাশে লাগছিল। কিছু না হলে ঠিক আছে। যাই হোক, গতরাত, প্লিজ, গতরাতের কথা কাউকে বলো না ফ্যাং ভাই। সুই ইয়াও ইয়াও আবারও নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। সরি ভাই, সরি। আমি চটজলদি ক্ষমা চেয়ে নিলাম। না, ভুল আমারই ছিল। গতরাতে আমি মাথা ঠিক রাখতে পারিনি। সুই ইয়াও ইয়াও আমার চোখের দিকে তাকাতে পারছিল না। আরে না, না, আমি ছিলাম যে। আমার অর্ধেক কথা বলতে বলতে গলায় আটকে গেল। আমি বিস্ফারিত চোখে জানালার বাইরে তাকিয়েছিলাম। জানালার বাইরে সু জিংজিংয়ের মাথা উপরে উঠে এলো এবং সে ভেতরে উঁকি দিল। আমার চোখ ছানা বড়া হয়ে গেল আর মুখ এতটা হা হয়ে গেল যে তাতে আস্ত একটা ডিম ঢুকে যাবে। সু জিংজিং বাইরে এসির আউটার ইউনিটের ওপর ঝুলেছিল। সে এক হাত দিয়ে জানালার ফ্রেম ধরেছিল আর তার গোল গোল চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়েছিল। কেলেঙ্কারি হয়ে গেছে। মনে হয় ও আমাকে দেখে ফেলেছে। এই ছেলেটা সত্যিই খুব চালাক। আমি এত সুন্দর করে লুকিয়েছিলাম, তবুও ও আমাকে ধরে ফেলল। সু জিংজিং মনে মনে ভয় পেয়ে ভাবল। ফ্যাং ভাই? সু ইয়াও আমার চোখের সামনে হাত নাড়ল। ফ্যাং ভাই, তুমি নিশ্চিতভাবেই এখনো গতরাতের কথা ভাবছ, তাই না? খুব পাজি তুমি। সু ইয়াও আমার হতভম্ব অভিব্যক্তি দেখে নখড়া করে বলল। আমি জোরে চোখ কচলালাম এবং আবার জানালার দিকে তাকালাম, কিন্তু এবার সেখানে কিছু ছিল না। অদ্ভুত তো,
এটা কি আমার চোখের ভুল ছিল? আমি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। সে এদিকেই আসছে। জানালার ঠিক নিচে মাথা লুকিয়ে বসে থাকা সু জিংজিং আমার পায়ের আওয়াজ শুনল এবং তার কোমরে বাঁধা কাতানা তলোয়ার শক্ত করে ধরল। আমি জানালার কাছে গিয়ে সেটা ধাক্কা দিয়ে খুলে দিলাম। সকালের চমৎকার রোদ 1 সেকেন্ডে পুরো রুমে ছড়িয়ে পড়ল। আমি মাথা বাইরে বের করে উঁকি দিলাম, কিন্তু জানালার বাইরে খালি এসির ইউনিট আর দূরে কলেজের দৃশ্য ছাড়া আর কিছুই ছিল না। অদ্ভুত তো, এটা কি আমার চোখের ভুল ছিল? আমি মাথা চুলকাতে চুলকাতে নিজেকে বললাম। সু ইয়াও ইয়াও আমার পেছনে দাঁড়িয়েছিল। সে কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, ফ্যাং ভাই, তুমি কি দেখছ? কিছু না। আমার মনে হয়েছিল জানালার বাইরে কিছু একটা আছে, হয়তো মনের ভুল। আমি ঘুরে তাকিয়ে হেসে ব্যাপারটা পরিষ্কার করলাম। ওদিকে সু জিংজিং 3 তলা থেকে নিচে পড়ে গিয়েছিল। তার অর্ধেক তলোয়ার দেয়ালে গেঁথে গিয়েছিল, আর জানালার আঘাতে তার মাথায় একটা বড় টিপ বেরিয়ে এসেছিল। সু জিংজিং নিজের মাথা থেকে ঝরা রক্ত চেপে ধরে বসেছিল আর মনে মনে রাগে ফেটে পড়ছিল। কাল দুপুরে লং আউতিয়ান কলেজের বাথরুমে সারা রাত ধরে স্নান করেছিল, তবুও তার শরীর থেকে সেই দুর্গন্ধ যাচ্ছিল না। সু জিংজিংয়ের সিনিয়র সিস্টার শেন চিংচু যখন এই কথা জানতে পারল, সে ভীষণ রেগে গিয়ে শাস্তি হিসাবে সু জিংজিংকে ইয়াং মাস্টারের দরজার সামনে এখনো পর্যন্ত হাঁটু গেড়ে বসিয়ে রাখে। আর এখন কাণ্ড দেখো, ওর পুরো 1 মাসের হাত খরচ তো গেলই, সাথে ইয়াং মাস্টার এখন ওর মুখ পর্যন্ত দেখতে চাইছেন না। সু জিংজিং যতটা ভাবছিল, ওর ততটাই কান্না পাচ্ছিল। ও ভেবেছিল প্রথমে চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে নেবে, কিন্তু ওর স্বপ্নেও ভাবেনি যে যেমনই সে জানালার কাছে পৌঁছবে, ওর প্রথম চুম্বন কেড়ে নেওয়া সেই হারামিটা ওর ওপর পেছন থেকে আক্রমণ করবে। ভাই, খুব ব্যথা করছে। আমি ওকে জ্যান্ত ছাড়ব না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো এই যে আমি ওকে মারতেও পারব না। যদি আমি ইয়াং মাস্টারের সিক্রেট পার্টনারের সাথে ঝামেলা করি, তাহলে ইয়াং মাস্টার নিশ্চিতভাবেই আরও রেগে যাবেন। সু জিংজিং একটা লম্বা নিঃশ্বাস নিল, নিজের নিনজা ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করল এবং সেটা মাথায় জড়িয়ে নিল যাতে রক্ত বন্ধ হয়। তারপর সে সর্বশক্তি দিয়ে আবারও ওপরে উঠতে শুরু করল এবং অবশেষে আমাদের রুমের জানালার বাইরে পৌঁছে গেল। ভেতরে সু ইয়াও ইয়াও নিজের মাথা নিচু করল। তার আঙুলগুলো ভয় আর লজ্জায় একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও গতরাতের বিষয় নিয়ে এখনও অস্বস্তি বোধ করছে। ফ্যাং ভাই, সু ইয়াও কিছু বলতে চাইছিল, কিন্তু তার গলা একদম নিচু আর চাপা ছিল। এটা দেখে আমি তাড়াতাড়ি হাত নেড়ে বললাম, ইয়াও ইয়াও, গতরাতে যা হয়েছে সব ভুলে যাও। তুমি চিল করো, আমি কাউকে একটা শব্দও বলবো না। না, আমার একটু ঠান্ডা লাগছে। তাহলে আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি খটাস করে এক ঝটকায় জানালা বন্ধ করে দিলাম। বাইরে সু জিংজিং হঠাৎ নিজের আঙুলগুলোতে প্রাণঘাতী এক ভয়ঙ্কর ব্যথা অনুভব করল। ও কোনো মতে চিৎকার আটকে নিল এবং ধরাম করে আবারও নিচে পড়ে গেল। এখন ঠিক আছে তো ইয়াও? হ্যাঁ ফ্যাং ভাই, তুমি সত্যি খুব কেয়ারিং। তুমি কি একটু কফি খেতে চাও? আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সু জিংজিং রাগে পাগল হয়ে যাচ্ছিল। তার আঙুলগুলো পুরোপুরি বেঁকে গিয়েছিল আর সেগুলো থেকে রক্ত টপকাচ্ছিল। সে নিজের রক্ত পরিষ্কার করল। রাগে তার নাক লাল হয়ে গিয়েছিল। প্রতিশোধের আগুনে সে আবারও উপরে উঠতে লাগল। ফ্যাং ইউয়ান হারামি কোথাকার! এবার অন্য জানালা দিয়ে যাব। ওই জানালাটা নির্ঘাত অলক্ষণে। সে জানালা বদলে নিল। ও কেবল ভেতরে ঢুকতে যাচ্ছিল, অমনি এদিকে আমি ব্যালকনিতে কফি বানিয়ে রেডি ছিলাম। আমি কাপ তুললাম আর সু ইয়াওকে দিতে যাচ্ছিলাম, কিন্তু আমি কি জানতাম যে মেঝেতে কেউ সাবান ফেলে রেখেছে। আমার পা পিছলে গেল। আমি সর্বশক্তি দিয়ে পড়ে যাওয়া থেকে তো বেঁচে গেলাম, কিন্তু কাপের সব গরম কফি বাতাসে উড়ে গেল। সেই ফুটন্ত কফি জানালা দিয়ে বাইরে উড়ে গেল আর সরাসরি সু জিংয়ের মুখে গিয়ে স্প্ল্যাশ পড়ল। সু জিংজিংয়ের নিনজা স্পিড বেশ দারুণ ছিল। সে চট করে ডজ করল, কিন্তু তার হাতে অনেক চোট ছিল। সে ঠিকমতো ভরতে পারল না এবং বাতাসে সরাসরি পেছনের দিকে ঝুলার মতো উড়ে গেল। ব্যাং! পাশের রুমের ব্যালকনির বাইরে একটা লোহার রড অর্ধেক ভাঙা অবস্থায় বেরিয়েছিল। সু জিংয়ের উড়ে আসা শরীর সরাসরি সেই লোহার রডের সাথে এসে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। কট কট! সু জিংজিং সেই যন্ত্রণাদায়ক ব্যথা সহ্য করে একটা চাপা চিৎকার দিল। সে পরিষ্কার নিজের পাঁজর ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিল। সু জিংজিংয়ের শরীর এখন হোস্টেল বিল্ডিংয়ের বাইরে বাতাসে ঝুলছিল। মনে হচ্ছিল যেন কেউ শরীরের ভেতরে ছুরি ঢুকিয়ে দিয়েছে। ব্যথার চোটে কার কপালে ঠান্ডা ঘাম বেরিয়ে এসেছিল। সে 2 হাত দিয়ে জান লড়িয়ে রডটা ধরে ফেলল এবং তার ভেতরের রাগ সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে একটু জোর দিতে গেলেই তার ভাঙা পাঁজর সরাসরি ইন্টারনাল অর্গানে বিঁধে যাচ্ছিল। কিন্তু নিনজা তো নিনজাই হয়। সু জিংজিং নিজের ভয়ঙ্কর জেদ নিয়ে আবারও উপরে উঠতে শুরু করল। একবার, দুবার, বারবার। ফ্যাং ইউ, তুই সব সীমা পার করে দিয়েছিস। আমি আজ তোর কিমা বানিয়েই ছাড়ব। সু জিংজিং নিজের শেষ রক্তবিন্দু দিয়ে শক্তি জুগিয়ে কাতানা বের করল এবং এক লাফে সরাসরি ব্যালকনির ভেতরে গিয়ে পড়ল।
আর এদিকে, আরে ইয়ার, আমি যে মাত্র পড়ে যাওয়া থেকে বাঁচলাম, তাই রাগের মাথায় সেই সাবানটাকে লাথি মেরে জানালার ঠিক নিচে সরিয়ে দিয়েছিলাম। শু জিংজিং ব্যথায় প্রায় অচেতন ছিল, আর তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। সে লাফ দেওয়ার সময় নিচে খেয়ালই করেনি। সে ল্যান্ড করল, আর তার পা সরাসরি সেই সাবানের উপর পড়ল। সাবান বুলেটের মতো সামনে পিছলে গেল, আর শু জিংজিং খুব বাজেভাবে পিঠের ওপর আছড়ে পড়ল। আর ঝামেলাটা হলো এই যে তার হাতের কাতানা দিয়ে তার নিজের বুকেই একটা গভীর ক্ষত হয়ে গেল। শু জিংজিং তার পাঁজর ভেঙে যাওয়ার পরেও উপরে উঠে এসেছিল, এটা কোনো সুপার হিউম্যানের চেয়ে কম ছিল না। কিন্তু এখন এই শেষ এবং ভয়ঙ্কর পতনের কারণে তার সেই ভাঙা পাঁজর সরাসরি ইন্টারনাল অর্গানে বিঁধে গেল। শু জিংজিং মাটিতে পড়েই মুখ ভর্তি রক্ত বমি করল। মৃত্যুর চেয়েও বড় এক যন্ত্রণা তার শরীরে খেলে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে অন দ্য স্পট জ্ঞান হারালো। আচ্ছা, যাই হোক ইয়াও ইয়াও, তোমার আজকের দিনের প্ল্যান কি? আমি রুমের ভেতরে শান্তিতে শু ইয়াওয়ের সাথে বসে কফি খাচ্ছিলাম। আরে হ্যাঁ, তুমি মনে না করালে তো আমি ভুলেই যেতাম। আমাকে আজ লাইব্রেরিতে পার্ট টাইম জবের জন্যও যেতে হবে। শু ইয়াও কাপ নিচে রাখল আর তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে রুম থেকে চলে গেল। আমার কোনো সাহায্য লাগবে? না না, একদম না, আমি বেরোচ্ছি ফ্যাং ভাই। শু ইয়াও নিজের ঘড়ি দেখল আর তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে রুম থেকে চলে গেল। ভাই, এই মেয়েটাকে হঠাৎ এত মিষ্টি কেন লাগছে? আমি এক চুমুকে আমার কফি শেষ করলাম, কাপটা নিলাম আর সেটা ধোয়ার জন্য ব্যালকনির দিকে গেলাম। যেমনই আমি ঘুরে ব্যালকনির দরজা খুললাম, আমি পাথর হয়ে গেলাম। আরে বাপরে ভাই, এটা আবার কোন নতুন কেলেঙ্কারি? ব্যালকনিতে লাশ কবে থেকে পড়ে আছে? আমি ভয় পেতে পেতে নিজের পা দিয়ে হালকা শরীরটা সোজা করলাম। মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা সেই মোহময়ী মেয়েটাকে দেখে আমার চোখ ছানাবাড়া হয়ে গেল। শু জিংজিং, ও এখানে কিভাবে উদয় হলো? আমি নিচে বসলাম আর সাবধানে শু জিংজিংয়ের অবস্থা চেক করলাম। ওর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর ওর ঠোঁটের কোণ দিয়ে রক্ত টপকাচ্ছিল। ওর বুকে একটা ক্ষত ছিল যেখান থেকে রক্ত ঝরছিল। ওর সব পোশাক মাটি আর রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। ওর নিঃশ্বাস একদম ধীর হয়ে আসছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে খুব মারাত্মক চোট পেয়েছে। এসব আসলে কি চলছে? সুজিং এত খারাপ অবস্থায় আমাদের ব্যালকানিতে কেন পড়ে আছে? আমি আমার আঙুল ওর নাকের কাছে রাখলাম যাতে চেক করতে পারি যে নিঃশ্বাস ঠিক আছে কিনা। ওর নিঃশ্বাস ধীর হলেও স্থিতিশীল ছিল। আমি একটু থামলাম, তারপর ফাইনালি ডিসাইড করলাম যে আগে ওকে তুলে রুমের ভেতরে নিয়ে যাই। জিংজিং, ও জিংজিং! আমি ওকে নাড়িয়ে তোলার চেষ্টা করলাম। শু জিংজিংয়ের চোখের পাতা হালকা একটু নড়ল, কিন্তু ওর জ্ঞান ফিরল না। বাধ্য হয়ে আমাকে ওকে কোলে তুলে নিতে হলো এবং একদম সাবধানে নিয়ে গিয়ে ওর বিছানায় শুইয়ে দিলাম। শু জিংজিং একজন নিনজা। ওর এই দুর্দান্ত ট্রেনিংয়ের পরেও কেউ ওকে এই অবস্থায় ধোলাই দিয়েছে। ভাই, শত্রু নিশ্চয়ই খুব বিপজ্জনক আর মাস্টার লেভেলের কেউ হবে। কিন্তু একটা কথা বলো, শু জিংজিং ঠিকঠাক দরজা দিয়ে কেন এলো না? আমি মারাত্মকভাবে জখমি শু জিংজিংকে হাসপাতালে পৌঁছে দিলাম। যদিও সে লং আউতিয়ানের চামচি, কিন্তু এমন মরণাপন্ন অবস্থায় তো ওকে আর ছেড়ে দিতে পারতাম না। শু জিংজিং হাসপাতালের বিছানায় আলতো করে চোখ খুলল। সামান্য একটু নড়াচড়া করতেই ওর প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে শুধুমাত্র নিজের চোখ ঘুরিয়েই চারপাশের দৃশ্য চেক করতে পারছিল। আমি ততক্ষণ পর্যন্ত খেয়ালই করিনি যে ওর জ্ঞান ফিরে এসেছে। আমি পাশে একটা স্টুলে বসে পুরো ফোকাস দিয়ে গেম খেলায় ব্যস্ত ছিলাম। ভাই, কত বড় অপমান! সত্যি মৃত্যুর চেয়েও বড় অপমান। শু জিংজিং মনে মনে কাঁদতে কাঁদতে ভাগছিল। লং ফ্যামিলি এত বছর আমাকে ট্রেন করেছে। আমি দিনরাত ঘাম ঝরিয়ে এত ভয়ঙ্কর নিনজা ট্রেনিং করেছি, আর আজ আমি সামান্য একটা জানালার পাল্লার কাছে হেরে গেলাম। এখন আমি কোন মুখে ইয়াং মাস্টারের সামনে দাঁড়াবো? খটখট খট! জানালার বাইরে থেকে হঠাৎ কারোর কড়া নড়ার শব্দ এলো। আমি অবাক হয়ে মাথা তুললাম। পরের সেকেন্ডেই এক দুর্দান্ত মেয়ে একদম নিনজা স্টাইলে জানালা দিয়ে ভেতরে লাফ দিল। জিঙার, তুই এখানে? জিঙার! জিঙার! আমি কিছু বোঝার আগেই সেই আপদটা এসে আমাকে সরাসরি মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিল। আউচ! আমি দেখলাম একটা লম্বা চুলওয়ালা মেয়ে শু জিংজিংয়ের বিছানার কাছে দৌড়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব টেনশনে আছে। চিঞ্চু দিদি, আপনি এখানে কিভাবে? শু জিংজিং কোনো মতো উঠে ওকে দেখল। আমার হঠাৎ মনে হলো যে তোর চক্র একদম ডাউন হয়ে গেছে, তাই আমি চট করে তোকে খুঁজতে বেরিয়ে পড়লাম। সেন চিঞ্চু ওর চোটগুলো চেক করতে করতে রাগে বলল, কে কে তোর এমন অবস্থা করেছে? আমি ওকে জ্যান্ত ছাড়ব না। সেন চিঞ্চু এখন রাগে পাগল হয়ে যাচ্ছিল। চিঞ্চু দিদি, ও হলো। আমি মাটি থেকে মাত্র উঠতে যাচ্ছিলাম যে হঠাৎ আমার দুই পায়ের মাঝখানে একদম মরণোত্তর শীতলতা অনুভব করলাম। একটা শুরিকেন বাতাস চিরে এলো আর সরাসরি আমার দুই পায়ের ঠিক মাঝখানে মাটির নিচে গেঁথে গেল। ভাই, আমার তো আত্মাই খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সেন চিংচু পেছনে ঘুরল, নিজের কাতানা বের করল আর সরাসরি আমার চোখের সামনে পয়েন্ট করল। বস, শান্ত, শান্ত হন। আমি কোনো ভিলেন নই। আমি দুই হাত উপরে তুলে সারেন্ডার করলাম। ফ্যাং স্যার, আপনি এখানে? সেন চিংচু আমাকে দেখে একদম শকড হয়ে গেল। ও আমাকে চেনে।
আমি মন দিয়ে এই মেয়েটার চেহারা দেখলাম। আচ্ছা, এ তো সেই মেয়েটাই যে সেই দুপুরের মদ পার্টিতে লং আউতিয়ানের ঠিক পাশে দাঁড়িয়েছিল। আমি স্বপ্নেও ভাবিনি যে এও একজন নিনজা বের হবে। কিন্তু সবচেয়ে বড় গোলমাল আমার মাথায় এটা চলছিল যে এই মেয়েটাও জানালা দিয়ে লাফ দিয়ে কেন এলো? ভাই, এই নিনজাদের জন্য কি সিঁড়ি দিয়ে আসা নিষিদ্ধ নাকি? আমি জিংজিংয়ের রুমমেট ভাই। আমি ওকে হাসপাতালে এনে অ্যাডমিট করেছি। আমি চট করে নিজের আত্মরক্ষা সমর্থন করলাম। এক সেকেন্ড, তাহলে যে ছেলেটা জিংজিংয়ের সাথে রুম শেয়ার করে সে আপনি, ফ্যাং স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ওকে আমি মাত্রই হোস্টেলের ব্যালকনিতে পড়ে দেখেছি। ওই সময় ওর খুব বাজে আর গভীর চোট লেগেছিল। আমি পুরো কেস ক্লিয়ার করলাম। শু জিংজিং লজ্জায় লেপ টেনে নিজের অর্ধেক মুখ ঢেকে নিল এবং ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। আই এম সো সরি ফ্যাং স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সেন চিংচু নিজের তলোয়ার ফেরত রাখল এবং লজ্জিত হয়ে আমাকে সাহায্য করে টেনে তুলল। ভাই, আমার কপাল ভালো যে এই সেন চিংচু আমাকে লং আউতিয়ানের পুনর্জন্ম হওয়ার আগে থেকেই চেনে, না হলে আজ তো আমার ভয়েই দা এন্ড হয়ে যেত এখানে। আমি মনে মনে ভাবলাম। হোহ, আমি স্বস্তির একটা লম্বা নিঃশ্বাস ফেললাম এবং ভয়ে পেতে পেতে সোজা হয়ে দাঁড়ালাম। যাই হোক, জিংজিংয়ে এই অবস্থা কোন হারামিটা করেছে? একদম ঠিক প্রশ্ন করেছ। জিংজিং, তুই কি জানিস সেই প্রতিপক্ষ কে ছিল? সেন চিংচু গম্ভীর হয়ে জিজ্ঞেস করল। কি ছিল দিদি? সেই আপত্ত ঠিক তোমার পাশেই দাঁড়িয়ে আছে। শু জিংজিং কাঁদতে কাঁদতে মনে মনে ভাবল। কিন্তু সে বুঝতে পারছিল না যে এই পুরো অপমানটা আসলে কিভাবে ব্যাখ্যা করবে। সে তো সরাসরি এটা বলতে পারছিল না যে আমি শুধু হোস্টেলে ঘুমোতে যেতে চেয়েছিলাম, আর অদ্ভুতভাবে বারবার নিজের রুমের জানালা আর সাবানের কাছে মার খেয়ে এই আমার শোচনীয় অবস্থা হয়েছে। শু জিংজিং না বোধক মাথা নাড়াল। না না, আমি যদি সত্যি বলে দিই তবে চিংচু দিদি আমাকে ১ নম্বরের বোকা আর ছাপড়ি ভাববে। সেন চিংচু শু জিংজিংকে মাথা নাড়াতে দেখে ভাবল যে সে প্রশ্নের উত্তর না দিয়েছে। তার চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শত্রুপক্ষে কি লোক বেশি ছিল? না, মাত্র একজনই ছিল। যদি তাই হয় তবে সেই লোকটা নিশ্চিতভাবেই অন্তত কোনো জোনিং লেভেলের হবে। তা নয়। শু জিংজিংয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল। জোনিং নয় তো কি অ্যাম্বু লেভেলের দানব ছিল? সেন চিংচুর তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। ব্যাপারটা খুব সিরিয়াস আর গভীর হয়ে গেছে। জংচং শহরে এত বিপজ্জনক অ্যাম্বু লেভেলের কাস্টাররা কবে থেকে এলো? কোথাও কোনো নতুন ডার্ক ফোর্স কি লং ফ্যামিলির পেছনে পড়ে গেল নাকি? সেন চিংচু তার ভ্রু কুচকালো আর টেনশনে বলল, ফ্যাং স্যার, এই ব্যাপারটা লং ফ্যামিলির টপ সিক্রেট কেস, তাই আপনি কি দয়া করে কিছুক্ষণের জন্য বাইরে যাবেন? হে হে হে, অবশ্যই ভাই, আমি ফিরে কলেজে যাচ্ছি। আমার তো অনেকক্ষণ ধরেই ওখান থেকে কেটে পড়ার ইচ্ছে ছিল। এই দুজনই লং আউতিয়ানের পাক্কা চামচি। আমি যদি এখানে থাকি আর এরা দুজনে নিজেদের মধ্যে ইনফো শেয়ার করে নেয়, তবে কি জানি পরের মুহূর্তেই এদের মেজাজ বদলে যায় আর এরা আমার ওপর অ্যাটাক করে দেয়। আমি গেট দিয়ে বেরোতেই সেন চিংচু চট করে ভেতর থেকে দরজা লক করে দিল। সব পর্দা টেনে দিল এবং বিছানার নিচে আর টয়লেটে স্ক্যানিং করতে লাগল। শু জিংজিং তার এই অতিরিক্ত সতর্ক চালচলন দেখে বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। চিংচু দিদি, তুমি এসব কি গোয়েন্দাগিরি করছ? সেন চিংচু কোনো জবাব দিল না। যখন সে 100% কনফার্ম করল যে রুম একদম সেফ, তখন সে চরম টেনশন নিয়ে শু জিংজিংয়ের বিছানার কাছে এলো। জিংজিং, এই কেসটা সত্যিই কোনো বড় মৃত্যুর মতো ভয়াবহ। সেন চিংচু একদম ফিসফিস করে আর ডেঞ্জার স্টোনে বলল। শু জিংজিং নিজের ঠোঁট কামড়িল, কিছুটা ভয় পেয়ে সামনে এলো আর বলল, চিংচু দিদি, সত্যি বলতে কি আমাকে কোনো মাস্টার বা অ্যাম্বু নিনজা এই অবস্থা করেনি? সেন চিংচুর চোখ ছানা বড়া হয়ে গেল। তাহলে আসলে কে তোকে এমন ধোলাই দিল? শু জিংজিং লজ্জায় মাথা নিচু করল আর একদম মশার মতো সরু গলায় বলল, আসলে আমি ভুল করে নিজেরই হোস্টেলের জানালার কাছে মার খেয়ে গিয়েছিলাম। কি? সেন চিংচুর মাথা একদম ঘুরে গেল। সামান্য এই কথা বলতেই শু জিংজিংয়ের মুখ টমেটোর থেকেও বেশি গরম হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা নাড়াল আর আজ সকালের পুরো কমেডি কাণ্ড শোনাতে শুরু করল। সেন চিংচু অর্ধেক গল্প শুনতেই হো হো করে মজা নিয়ে হাসতে লাগল। বেচারি শু জিংজিংয়ের এত ভয়াবহ লজ্জা লাগল যে মনে হচ্ছিল যেন মাটি ফেটে যাক আর ও সেখানেই চাপা পড়ে যাক। চিংচু দিদি, তুমি হাসছ? এখানে ব্যথায় আমার জান বেরিয়ে যাচ্ছে। সেন চিংচু অনেক কষ্টে নিজের হাসি থামালো আর আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, তুই পুরো ঘটনাটা তো বল। শু জিংজিং অনবরত নিজের পুরো ট্র্যাজেডির স্ক্রিপ্ট শোনাতে লাগল। সেন চিংচু শুনতে শুনতে আবারও নিজের হাসি চেপে রাখতে পারল না। আর এ আর চিংচু দিদি, তুমি যদি আবার হাসো তবে আমি মরণ পর্যন্ত তোমার সাথে কথা বলবো না। শু জিংজিং রাগে মুখ ফুলিয়ে বসে রইল। আচ্ছা ঠিক আছে মা, হাসব না। এখন তুই শান্তিতে নিজের ওষুধপত্র নে। এই সপ্তাহে কোনো মিশন বা ডিউটির কথা ভাবার দরকার নেই। সেন চিংচু অর্ডার দিল।
না দিদি, আমি প্রায় ঠিক হয়ে গেছি। তুমি প্লিজ ইয়াং মাস্টারকে কিছু বলো না, না হলে তিনি নিশ্চিতভাবেই আবারও রেগে যাবেন। তুই না সবসময় জেদ দেখাস। চিল মার, আমি ইয়াং মাস্টারকে কিচ্ছু বলবো না, কিন্তু সবার আগে তোকে ঠিক হতে হবে। আমি খেয়াল রাখব। সু জিংজিং একদম সিরিয়াস হয়ে কথা দিল। যাই হোক, আমি স্বপ্নেও ভাবিনি যে তোর হোস্টেলে যে ছেলেটা থাকে সে ফ্যাং ফ্যামিলির বড় সাহেবজাদা বের হবে। দেখে তো এটাই মনে হচ্ছে যে তুই আর ফ্যাং স্যার নিজেদের মধ্যে বেশ ক্লোজ আর সেট। আমি আর ও ক্লোজ? ও এক নম্বরের লম্পট, বেহায়া আর আবর্জনা মানুষ। বিশেষ করে ওই দিনের চুষে নেওয়ার কাণ্ড মনে করে সু জিংজিং রাগে দাঁত কিরমির করতে লাগল। কিন্তু চিংচু দিদি, তুমি এই ফ্যাং ইউয়ানকে এত ভালো করে জানো কিভাবে? এই প্রশ্ন শুনতেই সেন চিংচুর মুখে একদম পাড়ার আন্টিদের মতো গসিপ করার হাসি ফুটে উঠল। ছোট জিং, এই ফ্যাং স্যার কোনে সাধারণ ছেলে নয়। কেন? ওর বাপের কাছে শুধু কারি কারি টাকাই তো আছে। জিংজিং, তুই সত্যি এখনো অনেক ছোট আর একদম মাসুম। এই ফ্যাং ইউয়ান আমাদের ইয়াং মাস্টারের দেবতা। কি? হ্যাঁ, আমাদের ইয়াং মাস্টার এর ওপর পাগল, লাট্টু। কিন্তু দুজনেই তো ছেলে, তাই না বস? সু জিংজিংয়ের মাথা ঘুরে গেল। খোক খোক খোক। এই জন্যেই তো বলি তোর দুনিয়াদারি সম্পর্কে জিরো নলেজ। ছেলেরাও তো একে অপরের সাথে সিন সেট করতে পারে। তুই একটু মাথা খাটা। ইয়াং মাস্টার এত বড়লোক হয়ে হঠাৎ এই জিয়াংচং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কেন নেবেন? কি জানি ওরা দুজনে ভেতরে ভেতরে অলরেডি একটা কাপল হয়ে গেছে। সেন চিংচু বিছানায় এগিয়ে এলো আর মজা নিয়ে সু জিংজিংকে দেখতে লাগল। ইয়াং মাস্টার আর ফ্যাং ইউয়ানের মধ্যে এমন সেটিং? আচ্ছা, তাহলে এই ছিল পুরো প্যাচ। এই জন্যেই ফ্যাং ইউয়ান সবসময় ভাব নিয়ে বলতো যে ওরা দুজনে সিক্রেট বিজনেস পার্টনার। সু জিংজিংয়ের ফিউজ হওয়া টিউবলাইট অবশেষে জ্বলে উঠল। তখনই ভাবি, ইয়াং মাস্টার হঠাৎ আমাকে ওই রুমেই কেন ফিট করলেন? তার মানে ইয়াং মাস্টার আগে থেকেই ভালোমতো জানতেন যে ফ্যাং ইউয়ান ওখানেই ঘুমাবে। এখন আমার মাথায় সব ডট কানেক্ট হয়ে গেছে।